লড়াই ছাড়া, আন্দোলন ছাড়া, প্রয়োজনে মামলা ছাড়া এবং প্রয়োজনে হামলা ছাড়া কখনোই কোনো অন্যায়ের বিরুদ্ধে লড়া যায় বলে আমি মনে করি না। যেখানে অন্যায় থাকবে, যেখানে আগ্রাসন থাকবে, যেখানে আক্রমণ থাকবে, তার প্রতিবাদ থাকবে, তার বিরুদ্ধে তার সঙ্গে লড়াই থাকবে। সেটা কখনো মামলা করতে হতে পারে। আজকে যদি কেউ কোনো অন্যায় কিছু করেন, আজকে যদি চক্রান্ত করে বাংলা স্কুলগুলোকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা করা হয়, তাহলে তার বিরুদ্ধে আমরা লড়বো না? আজকে যদি বাংলা স্কুল না থাকে, বাংলা ভাষা না থাকে, আমরা তাহলে কি পরিচয় বড় হবো? এরপরে আমাদের পরবর্তী প্রজন্ম কি পরিচয় বড় হবে? শুভ সন্ধ্যা। ধন্যবাদ সোনাঝুরি এবং পুরুলিয়া লিটারেরি মিট। অনেকক্ষণ ধরে আমরা সবাই শুনছি, আপনারা শুনছেন। চমৎকার একটা অনুষ্ঠান, এত চমৎকারভাবে হচ্ছে একটার পর একটা। বিশেষত সৌরভের গানের পরে, আরাত্রিকার গানের পরে ভাষার ভবিষ্যৎ নিয়ে কথা বলা বেশ কঠিন। আমার যে বিষয় সেটা হচ্ছে আন্দোলন বা আইন আদালত করে একটা ভাষাকে কতদূর বাঁচিয়ে রাখা যায়। এখন এই প্রশ্নটার মধ্যেই একটা প্রতি প্রশ্ন আছে, সেটা হলো ভাষা কি মরে যায়? ভাষা কি বেঁচে থাকা কঠিন? তথ্য বলছে যে স্বাধীনতার পরে ভারতীয় 3টি ভাষার এরই মধ্যে মৃত্যু হয়েছে এবং সারা পৃথিবীর 7,000টি ভাষার মধ্যে 43% বিপদে আছে। ভারতীয় যে 3টি ভাষার মৃত্যু হয়েছে তার 2টি হচ্ছে মূলত আন্দামান নিকোবরের ভাষা। একটির নাম আকাবো, শেষ যে ব্যক্তি কথা বলতেন তিনি 2010 সালে মারা গিয়েছেন। আরেকটির নাম আকাকোরা, এই ভাষায় যিনি কথা বলতেন তিনি 2009 সালে মারা গিয়েছেন। আরেকটি ভাষার নাম নাগরাচাল, এটা মধ্যপ্রদেশের একটা আদিবাসীদের ভাষা। এ ভাষায় এখন আর কেউ কথা বলে না। পৃথিবীতে প্রতি বছর 7-8টা করে ভাষার মৃত্যু হচ্ছে অ্যাভারেজ, এবং বিগত 50 বছরে প্রায় 28টি ভাষা পৃথিবী থেকে অবলুপ্ত হয়েছে। তাহলে ভাষার মৃত্যু একটা স্বাভাবিক ঘটনা। এবং এইখানে দাঁড়িয়ে এই প্রশ্নটা মাথায় আসে, একটা ভাষা কিভাবে বেঁচে থাকে আর কিভাবে বা মারা যায়? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আমাদের প্রথমেই যে দিকটাতে ফিরে যেতে হবে সেটা হচ্ছে ভারতীয় 2-3টে ভাষার উল্লেখ না করলেই নয়, সংস্কৃত ভাষা। এক সময় রাজারাজরার ভাষা, সাহিত্যের ভাষা, রাজসভার ভাষা। এখন সংস্কৃতে কথা বলেন, স্বাধীনতা স্বীকৃত ভাষার মধ্যে সংস্কৃত থাকলেও সারা ভারতে 5-6 হাজার জন মানুষ। যদিও তারা কারা, এরকম কোনো ব্যক্তির সঙ্গে আমাদের সারা ভারত ভ্রমণের অভিজ্ঞতা থেকে সংস্কৃতভাষী কারোর সঙ্গে আমাদের দেখা হয়নি। নিশ্চয়ই আছেন যখন তথ্য বলছে। আরেকটি ভাষা একসময় খুব ইম্পর্টেন্ট হয়ে উঠেছিল, পালি ভাষা। অশোকের সময় এই ভাষাতে রাজকার্য হতো। বিভিন্ন গুহালিপি, বিভিন্ন শিলালিপিতে আমরা এই ভাষার প্রয়োগ পেয়েছি। বৌদ্ধ স্ক্রিপচার প্রায় অধিকাংশই পালি ভাষায় লেখা। এখন এই ভাষায় কেউ কথা বলেন না, কিন্তু পালি ভাষায় পড়াশুনো কিছু কিছু জায়গায় হয়। বিশেষত যারা বৌদ্ধ ধর্ম নিয়ে খুব ইন্টারেস্টেড, তাদের পড়াশুনো করতে গেলে পালি ভাষা জানতে হয়, যেহেতু পালি ভাষাতে লেখা রয়েছে অধিকাংশ বৌদ্ধ গ্রন্থগুলি। এই সমস্ত কিছুর পরেও এত ইম্পর্টেন্ট ভাষা সংস্কৃত, পালি, এরা এভাবে হারিয়ে যাচ্ছে কেন, গেল কেন? ভাষা আসলে, ভাষার একটা রাজনীতি আছে, একটা অর্থনৈতিক যোগ আছে। যে ভাষাতে যখন যে ভাষা শিখে, যে ভাষা বলে ভাতের জোগাড় করা যায়, মানুষ সেই ভাষার দিকে ঝোঁকে। ভারতের বিভিন্ন প্রান্তে বিভিন্ন ভাষায় কথা বলতে বলতে মানুষ কথা বলা বন্ধ করে দিচ্ছে তখনই যখন সে ভাষা শিখে আর কিছু হচ্ছে না। পরবর্তী প্রজন্ম সে ভাষা শিখছে না, তারা চলে যাচ্ছে অন্য ভাষার দিকে। এবার পরে এই বিশদে যাব, তার আগে জাস্ট একটা কথা বলি। ধরুন পুরুলিয়ার ভাষা, পুরুলিয়ার ভাষা বাংলা ভাষা প্রচলিত যে স্বীকৃত বাংলা ভাষা সেটা নয়। বাংলা ভাষা হিসাবে স্বীকৃত কলকাতার ভাষা, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ভাষা। এমনকি ঢাকার ভাষা, সেটাও কিন্তু বাংলা ভাষা হিসেবে স্বীকৃত নয়। আমাদের অনেকেরই পরিবার ওপার বাংলা থেকে এপার বাংলায় এসছেন স্বাধীনতা দেশভাগের যন্ত্রণা বুকে নিয়ে। আমরা কিন্তু যে ভাষায় আমাদের ঠাকুরদা কথা বলতেন
সে ভাষায় কথা বলি না, সে ভাষা ভুলে গেছি, সে ভাষা লিখতেও পারবো না, বলতেও পারবো না। তাহলে ভাষা সেভাবেই ক্রমশ প্রসারিত হয় যে ভাষার সঙ্গে অর্থনীতির যোগাযোগ খুব সরাসরি। আজকে যদি যোগচার্ণক ভুলক্রমে কলকাতায় না এসে পুরুলিয়ায় আসতেন, তাহলে পুরুলিয়ার ভাষাটাই বাংলা ভাষা হতো। তখন পুরুলিয়ার ভাষাতে আমরা সবাই কথা বলতাম, লিখতাম, কারণ ওই ভাষা থেকেই তখন ভাতের জোগাড় হতো। যেহেতু বাংলা ভাষার পুরনো যা লেখা আমরা পেয়েছি, আজকে বক্তব্যে উল্লিখিত হয়েছে, বিমল লামা বলছিলেন চর্যাপদের যুগ, চর্যাপদের যুগের ভাষা থেকে বাংলা ভাষার উৎপত্তি, এটা ধরে নেওয়া হয়। অহমীয় ভাষারও হয়তো উৎপত্তি হয়েছে এই ভাষা থেকেই। চর্যাপদের একটি খুব বিখ্যাত লাইন, ভুসুকুপাল লাইন, ভুসুকু আজি তুই বঙ্গালী ভইলি, নিয় ঘরণী চণ্ডালী লইলি। মানে ভুসুকু বাঙালি তখন হলেন যখন তার ঘরণী হিসাবে চণ্ডালীকে গ্রহণ করলেন। তাহলে কি চণ্ডালীর ভাষা বাংলা ভাষা ছিল সেই সময়? তাহলে কি অন্তজ প্রান্তিক মানুষের ভাষা হিসাবে বাংলা ছিল? পরবর্তীকালে কি প্রসারিত হলো আস্তে আস্তে? এবারে ফিরে যাই নবাবী আমলে। সেই সময় বাংলা ভাষা বলে যেটা ছিল, যে ভাষাতে আমরা তখন বাঙালিরা বারে বারে যে ভাষা শিখেছেন, যে ভাষায় কথা বলেছেন, যে ভাষায় লিখেছেন সরকারি কাজের ভাষা হিসাবে, সেটা কিন্তু আরবি ফার্সি। এবং এই আরবি ফার্সি ভাষায় কথা বলতে বলতে, লিখতে লিখতে, রাজকার্য করতে করতে আমাদের নিজেদের অজান্তেই কত শব্দ যে বাংলায় চলে এসেছে, যেগুলো আমরা বাংলা হিসাবেই জানি। সরকার বাংলা শব্দ নয়, দপ্তর বাংলা শব্দ নয়, দলিল বাংলা শব্দ নয়, দস্তাবেজ বাংলা শব্দ নয়। আমরা ভুলেই গেছি এগুলো বাংলা নয়। এখন কাউকে কেদারা বললে কানে লাগে। আমরা চেয়ার শব্দতে অভ্যস্ত হয়ে গেছি, ইংরেজি ভাষা। এই আরবি ফার্সি ভাষায় যতদিন প্রচন্ড প্রভাব ছিল, যতদিন নবাবী আমল ছিল। নবাবী আমল শেষ হলো, ইংরেজরা এলেন, এবারে ভাষা বদলে গেল ইংরেজিতে। আরবি ফার্সি ভুলতে বসলো বাঙালি, ইংরেজি শিখতে শুরু করলো। উইলিয়াম কেরি সাহেব, বিদ্যাসাগর, বাংলা ভাষায় নবজাগরণ এলো বাংলায়, কলকাতা কেন্দ্রিক বাংলায়। এবং সেখানে বাংলা ভাষার সঙ্গে সঙ্গে আমাদের প্রধান ভাষা হয়ে উঠলো ইংরেজি। আমরা ইংরেজি শিখতে শুরু করলাম এবং এইভাবেই ইংরেজি শব্দ, গুচ্ছ গুচ্ছ ইংরেজি শব্দ বাংলায় ঢুকে গেল। এই বাংলা ক্রমশ ক্রমশ যত বেশি বিদেশি শব্দকে আত্মীকরণ করলো, তত বাংলা ভাষা নদীর প্রবাহ চলতে থাকলো। যে কোনো ভাষা যত অন্য ভাষাকে আত্মীকরণ করে, তত বলা হয় যে তার শক্তি বাড়ে, সে তত প্রসারিত হয়। এই অবস্থাতে এই সমস্ত ইতিহাসের ছোট্ট ছোট্ট জায়গায় পা ফেলে আমরা যদি এবার বর্তমানে তাকাই, এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি সেখানে তাকাই, তাহলে আমরা দেখব যে আমাদের বাংলা ভাষায় কথা বলছেন সারা ভারতের প্রায় 10 কোটি মানুষ, হিন্দিতে কথা বলছেন 55 কোটির কাছাকাছি মানুষ, কথা বলছেন মারাঠিতে প্রায় 8.5 কোটি, তামিলে 6 কোটি সামথিং, কন্নড় ভাষায় কথা বলছেন 8 কোটির কাছাকাছি। এই হচ্ছে ভারতের বিভিন্ন ভাষা, সবচেয়ে বেশি যে ভাষাগুলো বলা হচ্ছে। বাংলা দ্বিতীয় সেখানে। সংবিধানে স্বীকৃত ভাষা 22টি, সাহিত্য একাডেমি পুরস্কার দেওয়া হয় 24টি ভাষায়, তার মধ্যে একটি হচ্ছে স্বীকৃত ভাষার বাইরে, একটি হচ্ছে ইন্ডিয়ান ইংলিশ, ইংরেজি, আরেকটি হচ্ছে রাজস্থানী। এই ভাষাতেও সাহিত্য একাডেমি পুরস্কার দেওয়া হয়। এতগুলো ভাষা, কিন্তু পরবর্তী প্রজন্মের মধ্যে কি বাংলা ভাষা সঞ্চারিত হচ্ছে? আমাদের অভিজ্ঞতা কি? বাংলা ভাষা তখনই তো বেঁচে থাকবে। আজকে এখানে এসে দেখছি এরা একটা লিটারারি মিট করছে 3 বছর ধরে। বাংলা ভাষার প্রতি ভালোবাসা থেকে তো, বাংলা সংস্কৃতির প্রতি ভালোবাসা থেকে তো, অন্য তো কোনো কারণ নেই। এই যে গাছে গাছে কবিতা ঝুলছে, তো আমাদের বুকে লেগে থাকা কবিতা, বাংলা ভাষায় লেখা কবিতা। তাহলে বাংলা ভাষার বিপদ আছে কি? হ্যাঁ আছে। পরবর্তী প্রজন্ম বাংলা শিখছে না, বাংলা শিখতে পারছে না। তার কারণ বাংলা ভাষার স্কুলগুলো একটার পর একটা ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। আমরা দেখছি 32,000 শিক্ষকের চাকরি এখনো ঝুলছে প্রাইমারি স্কুলে। আমরা দেখছি 26,000 শিক্ষকের চাকরি গেছে। এতগুলো শিক্ষক যদি একটা স্কুলের, পশ্চিমবঙ্গে প্রাথমিক মাধ্যমিক স্কুলের সংখ্যা যা, তার সঙ্গে যদি হিসাব করা যায়, দেখা যাবে এক একটা স্কুলের কোনো কোনো স্কুলে 5-6 জন শিক্ষক কমে গেছে।
এমনিতে তো শূন্য পদের সীমা পরিসীমা নেই, স্কুলের শিক্ষার মান কমছে। তার কারণ আমরা অলরেডি জেনেছি, যাদের বিন্দুমাত্র নিজেদের শিক্ষা নেই তারাই শিক্ষক হয়ে ঢুকে পড়াচ্ছিলেন। এই পরিস্থিতিতে শিক্ষার ওপর আক্রমণ আসছে, বাংলা স্কুলগুলো ক্রমশ খারাপ হচ্ছে। 7,000-এর ওপর প্রাইমারি স্কুল বন্ধ হয়ে গেছে বিগত 10 বছরে। এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলা ভাষা ক্রমশ আক্রমণের মুখে। এবং প্রশ্নটা আবার একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, শুরুর যে কথাটা, যে বাংলা ভাষাকে কি আন্দোলন, যে কোনো ভাষাকে আন্দোলন এবং মামলা করে কি বাঁচিয়ে রাখা সম্ভব? বাঁচানোর প্রশ্নে পড়ে যাচ্ছি। আমি যদি প্রশ্ন করি, একজন ক্যান্সার রোগীকে চিকিৎসা করে কি বাঁচানো সম্ভব? উত্তর হ্যাঁ অথবা না, কোনোটাই কেউ বলতে পারবেন না। চেষ্টা করাটা উচিত হবে কিনা, এটা তো একটা প্রশ্ন। বাংলা ভাষা আমার মাতৃভাষা, আমার মায়ের যদি ক্যান্সার হয়, আমি কি ডাক্তারের কাছে নিয়ে যাব না? ক্যান্সার হলে বাঁচবে না এই ধারণা থেকে তাকে মৃত্যুর মুখে ছেড়ে দেবো? না, আমি চেষ্টা করব তার শিক্ষা, তার চিকিৎসা করার। আজকে যদি চিকিৎসা না করে কোনো মৃত্যুর মুখে কাউকে ছেড়ে দেওয়া হয়, সেটা কি অপরাধ নয়? তাহলে বাংলা ভাষা যদি বিপদের মুখে পড়ে, বা যে কোনো ভাষা যদি বিপদের মুখে পড়ে, সেটা যাদের মাতৃভাষা তাদের তা বাঁচানোর চেষ্টা করা ছাড়া অন্য কিছু করা যায় কি? আমার মনে হয় যায় না। অন্য মত থাকতে পারে, আমি আমার মতটা বলছি, সেটা নিয়ে বিতর্ক হতে পারে। বাংলা ভাষার বিপদগুলো কোথায়? একটা তো হচ্ছে প্রধানতভাবে বাংলা ভাষার সঙ্গে যে অর্থনীতির যোগ, সেটা ক্রমশ দূরে সরে যাচ্ছে। বলছিলাম শুরুতে, রাজনীতি এবং অর্থনীতি খুব চমৎকারভাবে লেগে থাকে ভাষার সাথে। রাজার ভাষা হলে সে ভাষায় মানুষ কথা বলে, সে ভাষা শেখে। বাংলা ভাষা শিখে রোজগারের জায়গা কি? বাংলায় কোনো শিল্প নেই, বাংলায় কর্মসংস্থান নেই। শিক্ষার পরে চাকরি, স্কুল বা কলেজে, সেখানেও অসম্ভব ব্যাপার। নানা রকম ঘোটালা, এবং ঘোটালা, ঘুষ, দুর্নীতি দেওয়ার পরে, হওয়ার পরে, চাকরি পাওয়ার পরে যারা যোগ্য তাদেরও যে চাকরি থাকবে তার কোনো গ্যারান্টি নেই। আমরা একটা অভিজ্ঞতা থেকে শিখছি। এই পরিস্থিতির বিরুদ্ধে আন্দোলন হবে না, এর বিরুদ্ধে প্রতিবাদ হবে না, এই পরিস্থিতিতে মামলা হবে না। হিন্দি রাষ্ট্রভাষা নয়, কোথাও লেখা নেই হিন্দি রাষ্ট্রভাষা। যদি রাষ্ট্রভাষা হিসাবে হিন্দিকে চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়, তার বিরুদ্ধে প্রতিবাদ হবে না, প্রয়োজনে মামলা হবে না, আমরা লড়বো না। যদি না লড়ি, তাহলে সেই ভয়ঙ্কর পরিণতির জন্য কে দায়ী থাকবে? আর ভাষার উপর আক্রমণ তো এসেছিল, বাংলা ভাষার উপরই আক্রমণ এসেছিল। আজকেও সেই প্রসঙ্গ আবার কয়েকবার উঠেছে, আমি আবারও উল্লেখ করছি। আমরা জানি 21শে ফেব্রুয়ারি 1952 সালে সালাম, রফিক, জব্বার খুন হয়ে গেছেন প্রতিবাদ করে। উর্দু ভাষাকে চাপিয়ে দেওয়া হচ্ছিল তৎকালীন পূর্ব পাকিস্তানে, যেটা এখন বাংলাদেশ। একটা দেশ, কয়েক লক্ষ মানুষের রক্তের বিনিময়ে গড়ে উঠেছে যে দেশ, সে দেশ লড়েছিল উর্দু ভাষীদের বিরুদ্ধে বাংলা ভাষার অধিকার রক্ষার দাবিতে। এটা ঘটনা, এটা ইতিহাস, এটা সত্যি। আজকে সেই রক্তে রাঙা ঢাকা 21শে ফেব্রুয়ারি 1952 সারা পৃথিবী সেদিন ভোলেনি। তাই 21শে ফেব্রুয়ারি মাতৃভাষা দিবস, সারা পৃথিবীর সমস্ত মাতৃভাষা ভাষী মানুষ সেই দিনকে আজও স্মরণ করে। লড়াই ছাড়া, আন্দোলন ছাড়া, প্রয়োজনে মামলা ছাড়া এবং প্রয়োজনে হামলা ছাড়া কখনোই কোনো অন্যায়ের বিরুদ্ধে লড়া যায় বলে আমি মনে করি না। যেখানে অন্যায় থাকবে, যেখানে আগ্রাসন থাকবে, যেখানে আক্রমণ থাকবে, তার প্রতিবাদ থাকবে, তার বিরুদ্ধে তার সঙ্গে লড়াই থাকবে। সেটা কখনো মামলা করতে হতে পারে। আজকে যদি কেউ কোনো অন্যায় কিছু করেন, আজকে যদি চক্রান্ত করে বাংলা স্কুলগুলোকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা করা হয়, তাহলে তার বিরুদ্ধে আমরা লড়বো না। আজকে যদি বাংলা স্কুল না থাকে, বাংলা ভাষা না থাকে, আমরা তাহলে কি পরিচয় বড় হবো? এরপরে আমাদের পরবর্তী প্রজন্ম কি পরিচয় বড় হবে কিভাবে? আমাদের যে দেশভাগ, আমাদের যে দেশভাগের পরে যখন ভারত গঠিত হলো, তখন যে রাজ্য ভাগ হয়েছিল সেটা কিন্তু ভাষার ভিত্তিতে হয়েছিল, ভাষার ভিত্তিতে হয়েছিল। এবং সেই কারণেই ভাষা হারিয়ে গেলে রাজ্য হারিয়ে যাবে। এই জায়গা থেকেই আবারও বারবার মনে রাখতে হবে যে ভাষা যেখানে মৃত্যুর মুখে পড়বে, যেখানে আক্রমণের মুখে পড়বে, আগ্রাসনের মুখে পড়বে, সেখানে অবশ্যই আমাদের লড়তে হবে, প্রয়োজনে মামলা করতে হবে। শেষ করব, আমাদের
এই ক্ষেত্রে আজকে যেহেতু এটা মোটামুটি লিটারেরি একটা জায়গা, ফলে সেখানে শুধু কথা দিয়ে কথা শেষ করা যায় না। শেষ করব কবিতায়। মনে করিয়ে দিই পুরনো কয়েকটা লেখা, একটা ছোট্ট লাইন। এক সময় বাংলা ভাষায় কবি লিখেছিলেন, আমরা তোমার শান্তিপ্রিয় শান্ত ছেলে, তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি। তোমার ভয় নেই মা, আমরা প্রতিবাদ করতে জানি। আমরা ভুলে যাব আজকে এই গান, আমরা অন্য কিছু গাইব। শামসুর রহমান লিখেছিলেন বাংলা ভাষার উপর আক্রমণের প্রতিবাদে, সেই সময়ে দাঁড়িয়ে, বাংলা ভাষা উচ্চারিত হলে নিকোনো উঠোনে ঝরে রোদ, বারান্দায় লাগে জ্যোৎস্নার চন্দন। বাংলা ভাষা উচ্চারিত হলে অন্ধ বাউলের একতারা বাজে উদার গৈরিক মাঠে, খোলা পথে, উত্তাল নদীর বাঁকে বাঁকে নদীও নর্তকী হয়। শেষ করব প্রতুল মুখোপাধ্যায়ের বিখ্যাত গানের কয়েকটি লাইন দিয়ে। আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় দেখি স্বপ্ন, আমি বাংলায় বাঁধি সুর, আমি এই বাংলার মায়া ভরা পথে হেঁটেছি এতটা দূর। বাংলা আমার জীবনানন্দ, বাংলা প্রাণের সুখ। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ। আর যদি বাংলার মুখ বারবার দেখতে হয়, তাহলে বাংলা ভাষাকে বাঁচিয়ে রেখে দেখতে হবে। আর বাংলা ভাষাকে যদি বাঁচিয়ে রাখতে হয়, তাহলে প্রয়োজনে আন্দোলনে যেতে হবে, প্রয়োজনে লড়াইয়ে যেতে হবে, প্রয়োজনে মামলাও করতে হবে, হামলা হলে পাল্টা হামলাও করতে হবে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আমরা সমৃদ্ধ